আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমি ডক্টর মুর্তজা শাহরিয়ার। আজকে আমরা আলোচনা করতে চাই নিউ ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের জন্য। বেসিক্যালি এই ভিডিওটা বানানো হচ্ছে এমন একটা সময় যখন নতুন ফার্স্ট ইয়ার জাস্ট ভর্তি হওয়া শুরু হচ্ছে এবং আমরা চেষ্টা করব যে টোটাল 6টা সেশনে তাদের একটা প্রি মেডিকেল একটা বুট ক্যাম্প আয়োজনের, যেখানে আমাদের উদ্দেশ্য থাকবে মেডিকেল সায়েন্স আসলে কি, তাদেরকে কী কী পড়তে হবে, আমাদের মেইন উদ্দেশ্য কী, একাডেমিক এবং ক্যারিয়ার সংক্রান্ত মোটা দাগে একটা স্বচ্ছ ধারণা যেন নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে একদম শুরুতেই আমরা আসলে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো সেটারই জন্য আমরা আজকে প্রথম সেশন আয়োজন করতে চলেছি। আমি একটু ওয়েট করব, আমি একটু সবার কাছে একটু শুনতে চাইবো যে ভয়েস টয়েস এগুলো সব সাউন্ড সব ঠিক আছে কিনা। জাস্ট আমাকে কেউ যদি একটু কমেন্টে জানাও, দ্যাট উইল বি ভেরি ওকে। সো আমি একটু জাস্ট কমেন্টটা চেক করব। কেউ একটু কমেন্টে জাস্ট আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ঠিক আছে কিনা, জাস্ট আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট আমাকে একটু কমেন্টে বলো যে সব কিছু শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। জাস্ট একটু কমেন্ট করো, তাহলে আমরা শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। সো আজকে সবার আগে আমি যেটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেডিকেল সায়েন্স। আমরা তোমরা এই যে সবাই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, এখন থেকে অফিসিয়ালি আসলে বলা যেতে পারে যে তোমাদের নেক্সট 5 ইয়ার্স অ্যাটলিস্ট নেক্সট 5 ইয়ার্স তোমরা সবাই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। অ্যাকচুয়ালি তোমরা যদি ক্লিনিশিয়ান হিসেবে তোমাদের জার্নি কন্টিনিউ করো, অথবা তোমরা ক্লিনিশিয়ান হও নাই বাট রিসার্চে বা বেসিক সাবজেক্টে ক্যারিয়ার করো, মেডিকেল সায়েন্সের সাথেই তোমাদেরকে কানেক্টেড থাকো, তাহলে মোটা দাগ এটা বলা যায় যে মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমরা আসলে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে থাকবে। আর অনেকে আছে যারা এমবিবিএস পাশ করার পরে তাদের ক্যারিয়ার চেঞ্জ করে ফেলে। দেখা যাচ্ছে অনেকে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে চলে যায়, পররাষ্ট্র ক্যাডার হয়ে যায়। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট যদি তুমি ডাক্তার হিসেবে কাজ করো বা রিসার্চার হও বা বেসিক সায়েন্সের কোনো টিচার হও বা বেসিক সায়েন্সে কোনো কাজ করছো, মোটা দাগে যতদিন আসলে এখানে আমরা থাকবো, মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে জীবনটা পার করতে হবে। এটার একটা রিজন হচ্ছে মেডিকেল সায়েন্স একটা ডায়নামিক সায়েন্স। ব্যাপারটা এরকম যে মেডিকেল সায়েন্স আজকে আমি যা পড়ছি, আজকে থেকে 20 বছর পরে জিনিসটা এটাই থাকবে, এটা এভাবে বলা সম্ভব না। মেডিকেল সায়েন্স প্রতিনিয়ত সময়ের সাথে সাথে নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এবং সেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বডিকে আমরা যেভাবে চিন্তা করি সেই আন্ডারস্ট্যান্ডিংয়েও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তোমরা একটা জিনিস দেখবে যে মেডিকেল সায়েন্সে যেই বইগুলো আমরা আসলে পড়ে থাকি এমবিবিএস লেভেলে বা পোস্ট গ্রেড লেভেলে, এই বইগুলা তুমি দেখবে যে 4 বছর 5 বছর পর পরে নতুন নতুন আপডেট আসতে থাকে, নতুন নতুন এডিশন আসতে থাকে। এই বইয়ের এডিশনে আসলে মূল চেঞ্জ কি, অনেক ইনফরমেশন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হয়, সেই ইনফরমেশনগুলো আপডেটেড হয়। আবার এমনও হয় যে আগেকার দিনে যেই থিওরিটা আমরা পড়েছি, যেই কনসেপ্টটা ছিল, সেটা বদলে যায়। যেমন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আজকে থেকে 20 বছর বা 30 বছর আগে আমাদের হিউম্যান বডিতে হিউম্যান ফিজিওলজি যেই মেকানিজমগুলো আমরা চিন্তা করতাম, এখনকার সময় এসে কিছু জায়গায় আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বদলে গেছে। জাস্ট নট উইদিন দ্য ফিজিওলজি। আমরা যেই ফার্মাকোলজি নিয়ে আলোচনা করি, আমরা যে প্যাথোলজি নিয়ে আলোচনা করি, সেখানেও আন্ডারস্ট্যান্ডিং সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যেমন একদম একটা টাটকা উদাহরণ দিই, যে আজকে থেকে 3-4 বছর আগেও একদম যেই লেটেস্ট এডিশনের প্যাথোলজির টেক্সট বুক ছিল, সেখানে আমরা হিউম্যান সেল কিভাবে মারা যায় সেটার যে মেকানিজম পড়েছি, জাস্ট কয়েক মাস আগে প্যাথোলজির নতুন একটা এডিশন বই এসেছে, এবং সেখানে ওরা দেখাচ্ছে যে আগে হিউম্যান সেল কিভাবে মারা যায় সেটার যে মেকানিজম আগে চিন্তা করা হতো, বর্তমান সময় মনে করা হয় যে আগের ধারণাটা কিছুটা ভুল। আমরা সেখানে আরও নতুন মেকানিজম আবিষ্কার করেছি এবং সেইটাকে এখন পড়ানো হয়। তাহলে দেখো, আজকে থেকে 3 বছর আগে যেটা মেডিকেল সায়েন্সের অমোঘ সত্য হিসেবে ছিল, সেটা আজকে এখন আর সত্য না, সেটা বদলে গিয়েছে। পুরো মেডিকেল সায়েন্সের জার্নিটাই এমন। তুমি যদি একদম শুরু থেকে মেডিকেল সায়েন্সের ইভলিউশনের দিকে তুমি যদি তাকাও, তুমি যদি এগুলো একটু খোঁজ খবর নাও, তুমি দেখতে পারবে যে মেডিকেল সায়েন্স কখনো এক জায়গায় সীমাবদ্ধ থাকেনি, বরং সময়ের সাথে সাথে এটা আপডেট হয়েছে। এবং আপডেট হওয়ার সাথে সাথে যারা মেডিকেল সায়েন্স প্র্যাকটিস করে, তাদের
তাদেরকেও নিজেকে আপডেটেড হইতে হয়, বিকজ ইফ ইউ আর নট আপডেটেড ইউ উইল বি ব্যাকডেটেড। সো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে এটা একটা ডায়নামিক সায়েন্স, এবং এই ডায়নামিক সায়েন্সে তোমাকে সবসময় আপডেটেড থাকতে হবে। তুমি যদি নতুন ইনফরমেশন কী আসলো সেটা যদি তুমি না জেনে থাকো, নতুন কী কী চেঞ্জ এসেছে সেটা যদি তুমি না জেনে থাকো, ডেফিনেটলি তুমি পিছিয়ে পড়বে। এখানে আসলে পিছিয়ে পড়ার বা এক জায়গায় দাঁড়ায় থাকার কিছু না, এখানে তোমাকে সবসময় সামনে আগাইতে হবে। সো এই ডায়নামিক সায়েন্সে তাহলে তোমাকে সবার আগে বিনয়ী হতে হবে, এবং তোমাকে এটা জানতে হবে যে তুমি আজকে যা দেখছো এটাই শেষ কথা নয়। আমরা মেডিকেল সায়েন্সে যত ট্রিটমেন্টের কথা বলি, যত ডায়াগনোসিসের কথা বলি, যত যা কথা বলি, কোনো জায়গায় আমরা কখনোই এই আচরণ করি না যে এটাই শেষ কথা। বিকজ সামনে এমন কিছু হয়তো বা আবিষ্কার হবে, সামনে এমন নতুন টেকনোলজি হয়তো বা আসবে, সামনে এমন নতুন কিছু হয়তো বা গবেষণা করে বের হবে যেটা আমাদের আগের ধারণাকে সমূলে বদলে দিতে পারে, বা সামান্য কিছু মডিফিকেশন আসতে পারে। বোথ ওয়েজ, যে তুমি একটা জায়গায় শক্ত হয়ে ধরে থাকার কিছু নাই। তাহলে এই মেডিকেল সায়েন্সে তোমাদের পদযাত্রা শুরু হচ্ছে। তাহলে এখানে প্রথম থেকেই তুমি একটা জিনিস বুঝতে পারলে যে এরকম একটা ডায়নামিক সায়েন্সে যখন তুমি স্টুডেন্ট হবে, সেইখানে আসলে কন্টিনিউয়াস জ্ঞান চর্চা তোমাকে করে যেতে হবে, এবং যখন তুমি কন্টিনিউয়াস জ্ঞান চর্চা করে যাবে সেখানে তুমি অবশ্যই বিনয়ী হয়ে যেতে বাধ্য যে এমন একটা দেহ, হিউম্যান বডি আল্লাহ তাআলা কীভাবে বানাইছেন, কীভাবে ফাংশন করে। হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দিস, এত কমপ্লেক্স একটা স্ট্রাকচার এবং এত কমপ্লেক্স এটা ফাংশন করে, এবং এত বেশি ইন্টারকানেক্টেড রিলেশনস, মানে তুমি যখন পড়তে যাবে তুমি আসলে অবাক হয়ে যাবে যে কতটা সুন্দরভাবে আসলে হিউম্যান বডিকে মানে মাইন্ড আপ করা হয়েছে। কিন্তু এই জিনিসটা পড়তে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে ধৈর্য দিতে হবে, তোমাকে সময় দিতে হবে। আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি, আমাদের মেডিকেল সায়েন্স পড়ার উদ্দেশ্য কী? আমাদের মেডিকেল সায়েন্স পড়ার উদ্দেশ্য কয়েক ভাগে আমি ভাগ করতে পারি। একটা উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাজ এ ফিজিশিয়ান পেশেন্ট ট্রিটমেন্ট করব। তাহলে আমি যদি ফিজিশিয়ান হতে চাই, আমার উদ্দেশ্য হবে টু ট্রিট হিউম্যান বডি, টু ট্রিট হিউম্যান বডি। যে কোনো একটা পার্সন কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি তাকে সেবা দিবে, তুমি তার চিকিৎসা করবে, এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হতে পারে রিসার্চ। সো রিসার্চের ব্যাপারটা কি, যে ঠিক আছে এই যে আমি বললাম যে এটা একটা ডায়নামিক সায়েন্স, প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, আগেকার ধারণা বদলে যাচ্ছে, আপডেটেড অনেক কিছু আসছে। হয়তো বা আজকে যেটা চিকিৎসা নেয় কালকে সেটা চিকিৎসা হবে, অথবা আজকে এমন একটা চিকিৎসা আছে যেখানে কিছু সীমাবদ্ধতা আছে, কালকে হয়তো বা এমন চিকিৎসা আবিষ্কার হবে যেখানে সীমাবদ্ধকে ওভারকাম করা হয়েছে। তাহলে দেখো এই যে নতুন নতুন জ্ঞান এটা আসলে কিভাবে আসে, কন্টিনিউয়াস রিসার্চ অনগোয়িং অবস্থায় থাকে। প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটি, তুমি পুরো পৃথিবীতে যেখানে যাও এরা কন্টিনিউয়াস রিসার্চ চালাতে থাকে। তাহলে এই রিসার্চ সেগমেন্ট, এখানে যেমন ক্লিনিশিয়ানদের ইনভলভমেন্ট থাকে, কিছু ডেডিকেটেড পারসন থাকে যারা কমপ্লিটলি এই রিসার্চের সাথেই মানে জড়িত থাকে, তারা পেশেন্ট ট্রিটমেন্টের সাথে খুব একটা কানেক্টেড না। তাহলে এখানে যারা রিসার্চ করতে চায় তাকেও কিন্তু মেডিকেল সায়েন্স আসলে পড়তে হয়। তাহলে একটা গেলো ফিজিশিয়ান পার্সপেক্টিভ বা ক্লিনিশিয়ান পার্সপেক্টিভ, একটা হচ্ছে যারা রিসার্চ করে তাদের পার্সপেক্টিভ। এর বাইরে মেডিকেল সায়েন্স আর কাদের লাগে, যারা ফার্মাকোলজি নিয়ে পড়ালেখা করে, যারা বিভিন্ন ড্রাগ ডেভেলপ করতে চায় তাদেরকে পড়তে হয়, মাইক্রোবায়োলজিস্ট যারা তাদেরকে পড়তে হয়, এরকম আরও কিছু আলাদা এন্টাইটি আছে। তবে আমাদের মূল আলোচনা আসলে ক্লিনিশিয়ান হওয়া নিয়ে। মোটা দাগে তোমরা যারা মেডিকেলে এসেছো, আমি মনে করি 99.99999% স্টুডেন্ট আসলে ডাক্তার হইতে চাই, সেই জন্য মেডিকেল সায়েন্সে পড়তে এসেছি, তাই না? তোমাদের মেজরিটির ক্ষেত্রেই আসলে উদ্দেশ্য এইটাই যে তোমরা একজন ডক্টর হবে, এবং ডক্টর বলতে তোমরা কি বুঝো, যে সাম পারসন যে আসলে আরেকটা মানুষের চিকিৎসা দিবে, তাই না? তাহলে তোমরা এমন একটা হতে পাও যে দ্য পারসন হু উইল ট্রিট আ পেশেন্ট, right? Who will treat a patient? So সহজ কথা, তুমি আসলে ক্লিনিশিয়ান হইতে চাও, সহজ কথা তুমি আসলে একজন ক্লিনিশিয়ান হইতে চাও, এবং সেই জন্য তুমি মেডিকেল সায়েন্সে আসছো। তবে হ্যাঁ, কয়েক বছর পড়ালেখার পর তোমাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট হয়ে যাবে যারা চিন্তা করবে যে আমরা রিসার্চে যাব, তারা রিসার্চে চলে যাবে। কিছু স্টুডেন্টের মনে হবে যে তোমরা বেসিক সাবজেক্টের টিচার হবে, তোমরা মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াবে, কেউ কেউ এই লাইনে চলে যাবে। আর কিছু মানুষ থাকবে যারা ফিজিশিয়ান হিসেবেই নিজেকে পরে গড়ে তুলবে, ক্লিনিশিয়ান হিসেবেই গড়ে তুলবে। তবে শুরুটা আসলে এইভাবে।
তাহলে আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি আমাদের আসলে জ্ঞানের ফোকাসটা কি? আমার ফোকাসটা হচ্ছে আমি এমনভাবে নলেজকে অ্যাকোয়ার করব যেন আমি সাকসেসফুলভাবে খুব মেথডিক্যালভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে একটা মানুষকে চিকিৎসা দিতে পারি। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি যেন একটা পার্সনকে প্রপারলি ক্লিনিক্যালি ইভ্যালুয়েট করতে পারি এবং তার প্রপার ট্রিটমেন্ট করতে পারি যেন সে উপকৃত হয়, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে যখন এই উদ্দেশ্য যখন আমরা মেডিকেল সায়েন্সের পড়ালেখা শুরু করি, আমাদের মেডিকেল সায়েন্সের এখানে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা শুরু হয়? দেখো ব্যাপারটা কিন্তু এরকম না যে আজকেই আমি তোমাকে 10টা রোগের নাম বলে দিব, তুমি 10টা রোগে কি কি সিমটম হয় সেটা তুমি মুখস্থ করলা, আর 10টা ওষুধের নাম তোমাকে পড়ায় দিব যে ঠিক আছে এই পেশেন্টের এই আসছে এই ওষুধ দিবা ছেড়ে দিবা শেষ। নো, মেডিকেল সায়েন্স আসলে এইভাবে আমরা পড়ালেখা করি না। আমাদের মেডিকেল সায়েন্স পড়তে গেলে আমাদেরকে কিছু ধাপ অনুযায়ী আগাতে হয়। সেটা কি? তুমি দেখো প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হিউম্যান বডি। তোমাকে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা হিউম্যান বডির নর্মাল স্ট্রাকচার আসলে কি, একটা মানব দেহের গঠন। তোমাকে সবার আগে এটা খুব এমনভাবে জানতে হবে যে তুমি এমনভাবে তোমাকে মানব দেহের গঠনটা জানতে হবে যেন তোমাকে আমি যদি চোখ বন্ধ করি ইউ ক্যান ইমাজিন দ্য বডি। সো স্ট্রাকচার তোমাকে জানতে হবে, তোমাকে সবার আগে জানতে হবে হিউম্যান বডির স্ট্রাকচারটা আসলে কেমন। আমি যখন স্ট্রাকচার বলি তার মানে এই না যে তুমি খালি চোখে যা দেখতে পাও সেটা, বা তুমি চামড়ার উপরে যা দেখতে পাও সেটা। স্ট্রাকচার মানে এভরিথিং, গ্রস স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার, একদম ইন ডিটেইলস। তাহলে যখন আমি স্ট্রাকচার বলি সেখানে আমি গ্রস স্ট্রাকচারকেও মিন করি, একদম তুমি মাইক্রোস্কোপিক লেভেলে যে স্ট্রাকচারটা পাও, মাইক্রোস্কোপিক লেভেলে যে স্ট্রাকচারটা পাবো সেটাকেও বুঝি। তাহলে তোমাকে সবার আগে হিউম্যান বডির স্ট্রাকচারটা বুঝতে হবে যে হিউম্যান বডি আসলে কিভাবে তৈরি হয়েছে, কোন অঙ্গ কোথায় আছে, সেটার অ্যাকচুয়াল স্ট্রাকচার কেমন, সেটার আর্কিটেকচার কেমন, সেটা তোমাকে জানতে হবে। প্রথমে তোমাকে হিউম্যান বডির স্ট্রাকচার জানতে হবে, দেন তোমাকে যেটা একই সাথে জানতে হবে সেটা হচ্ছে একটা হিউম্যান বডি কিভাবে ফাংশন করে। একটা হিউম্যান বডি কিভাবে ফাংশন করে। এখন এই ফাংশন লেভেলটা কয়েক জায়গা ধরে আমরা কয়েকটা লেভেলে দেখি। একটা হচ্ছে সেল, তাই না? তোমরা তো পড়ছো যে মানব দেহের একক হচ্ছে কোষ, তাই না? প্রাণী দেহের একক হচ্ছে কোষ। ফাংশনাল ইউনিট অফ এ লিভিং বডি ইজ আ সেল। তাহলে সেলুলার লেভেলে ফাংশন কি, একটা টিস্যু কিভাবে কাজ করে, একটা অর্গান কিভাবে কাজ করে, একটা সিস্টেম কিভাবে কাজ করে। তাহলে প্রত্যেকটা লেভেলে হিউম্যান বডি অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে তোমাকে আগে এটা জানতে হবে। তাহলে তুমি স্ট্রাকচার জানো, হিউম্যান বডি কিভাবে ফাংশন করে ম্যাক্রো লেভেলে বা মাইক্রো লেভেলে, সে ফাংশনটা তোমাকে জানতে হবে। তাহলে এইখানে দেখো হিউম্যান বডির স্ট্রাকচারটা আমরা অ্যানাটমিতে পড়ে থাকি। হিউম্যান বডির স্ট্রাকচারটা আমরা পড়ি অ্যানাটমি, এবং হিউম্যান বডির ফাংশন এটা আমরা আসলে পড়ে থাকি ফিজিওলজিতে। এটা আমরা পড়ে থাকি ফিজিওলজিতে। এখন দেখো হিউম্যান বডিতে যে ফাংশন করে এখানে অনেক রকম মলিকিউল আছে। এখানে প্রোটিন পাবা, কার্বোহাইড্রেট পাবা, ফ্যাট পাবা, ভিটামিনস পাবা, মিনারেলস পাবা। এখানে অনেক রকম কেমিক্যাল স্ট্রাকচার আছে এবং তাদের নিজস্ব কর্মকাণ্ড আছে। এখানে মানবদেহের মধ্যে অনেক রকম এনজাইম আছে, বিভিন্ন রকম ফাংশনাল প্রোটিন আছে, স্ট্রাকচারাল প্রোটিন আছে, লটস অফ থিংস। তাহলে এই মলিকুলার লেভেলে ফাংশনগুলো কি, সেই মলিকুলগুলোর বৈশিষ্ট্য কি, সেই মলিকুল কিভাবে কাজ করে, তার নেচার কি, সেটাও কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে। এবং এই জিনিসটা আমরা জানি হচ্ছে আমরা এটাকে বলি বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিস্ট্রি। তাহলে দেখো তোমাকে সবার আগে একটা হিউম্যান বডিতে স্ট্রাকচার কি, ফাংশন কি, ম্যাক্রো লেভেলে কি হয়, মাইক্রো লেভেলে কি হয়, কি কি ধরনের কেমিক্যাল স্ট্রাকচার আছে, কেমিক্যাল কম্পোনেন্ট আছে, সেই মলিকিউলগুলো কেমন, এ টু জেড জাস্ট নর্মাল ফাংশন, নর্মাল স্ট্রাকচারটা তোমাকে সবার আগে জানতে হবে। তুমি যদি এইটা না জানো তুমি সামনে গিয়ে কিভাবে একটা ডিজিজ হয় সেটা তুমি বুঝবা না, কিভাবে একটা ডিজিজে আমরা একটা ঔষধ দিলে সেই ওষুধ কিভাবে কাজ করে তুমি এটা বুঝবা না। অথবা একটা জীবাণু বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া আসলো, একটা ভাইরাস আসলো, সেই ভাইরাসটা এসে আমার একটা সেল, আমার একটা অর্গান সে কীভাবে ড্যামেজ করে,
এটা তুমি বুঝবা না, কারণ এটা বুঝতে গেলে সবার আগে এই জিনিসটা তোমাকে জানতে হবে। হিউম্যান বডি স্ট্রাকচার তোমাকে জানতে হবে, হিউম্যান বডি কীভাবে ফাংশন করে সেটা তোমাকে জানতে হবে, এখানে কী কী মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলস কীভাবে ফাংশন করে, তাদের নেচার কি সেটা তোমাকে জানতে হবে। তুমি যখন এই জিনিসটা জানবা তখন তুমি সামনের পড়ে বুঝতে পারবা। তাহলে এইটা সবার আগে তোমাকে আগে এটা পড়তে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এবং এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তোমাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়তে হবে। ফার্স্ট ইয়ার 1 বছর, সেকেন্ড ইয়ার 1.5 বছর। আসলে মূল ব্যাপার হচ্ছে এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যা এতক্ষণ ধরে বলছি, এটা আসলে তোমাদের ফার্স্ট প্রফের সিলেবাস, ফার্স্ট প্রফেশনাল এক্সাম। সো ফার্স্ট প্রফের সিলেবাস এটা। ফার্স্ট প্রফ সাধারণত 1.5 বছরের মধ্যে হয়। সো এইটুক পর্যন্ত আমরা বলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। ফার্স্ট প্রফ শেষ, থার্ড ইয়ার শুরু। তাহলে তোমার ফার্স্ট প্রফ পর্যন্ত এটা। এতক্ষণ তুমি এই প্রথম 1.5 বছর আসলে এই হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ে একটা নর্মাল হিউম্যান বডি সম্পর্কে একটা খুব বিস্তারিত আলাপ তুমি এখান থেকে পড়ে ফেলবা। তোমার একটা খুব ক্লিয়ার কাট নলেজ এখানে ডেভেলপ করে যাবে একটা নর্মাল হিউম্যান বডি সম্পর্কে। এই নলেজ তোমার এখন কেন কাজে লাগবে? এখন সামনের দিনে তুমি পড়বা ফার্মাকোলজি, সামনের দিনে তুমি পড়বা ফার্মাকোলজি, সামনের দিনে তুমি পড়বা মাইক্রোবায়োলজি, সামনের দিনে তুমি পড়বা প্যাথোলজি। এখন এইগুলোতে আসলে কি হয় দেখো, ফার্মাকোলজিতে হচ্ছে আমরা কোনো একটা পেশেন্টের কোনো একটা রোগ ব্যাধি হলে তাকে চিকিৎসা কীভাবে, তাকে ঔষধ দিতে হয়। তাহলে সেই ঔষধ কিভাবে কাজ করে, সেই ওষুধদের এভরিথিং ইন ডিটেলস আমরা ফার্মাকোলজিতে পড়ি। মাইক্রোবায়োলজিতে পড়ি আমাদের যে বিভিন্ন রকম জার্ম আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকমের প্রোটোজোয়া, বিভিন্ন ধরনের হেলমিন্থ, বিভিন্ন রকম প্যারাসাইট, ফাঙ্গাল এজেন্ট। তাহলে এরা হিউম্যান বডিতে অ্যাফেক্ট করে, আমরা অসুস্থ হই, ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়। তাহলে এই অণুজীবগুলা কিভাবে মানবদেহের ক্ষতি করে, কিভাবে তখন একটা পার্সন আক্রান্ত হয়, তার কি কি ধরনের ক্লিনিক্যাল সিমটম অ্যারাইজ করে, এগুলো মাইক্রোবায়োলজিতে পড়া হয়। প্যাথোলজিতে আমরা পড়ি একটা ডিজিজ কিভাবে ফরমেশন হয়, একটা ডিজিজ কিভাবে হয় সেটার একটা নিজস্ব একটা মেকানিজম আছে। তাহলে এই ডিজিজটা হিউম্যান বডিতে কিভাবে ইভলভ হচ্ছে, বা একটা প্রবলেমেটিক কন্ডিশন, একটা ডিজিজে আমাদের বডি কিভাবে রিয়্যাক্ট করে, আমাদের বডিতে কি কি ধরনের চেঞ্জ আসে, সেটা আমরা প্যাথোলজিতে পড়ি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি হিউম্যান অ্যানাটমি না বোঝো, হিউম্যান বডি স্ট্রাকচার তুমি বোঝো না, হিউম্যান ফিজিওলজি তুমি বোঝো না, কীভাবে হিউম্যান বডি ফাংশন করে তুমি সেটা বোঝো না, হিউম্যান বডির মাইক্রোমলিকুলার লেভেলে সেটা কিভাবে ফাংশন করে তুমি যদি এটা না বোঝো, তুমি এই জায়গাগুলোতে ধাপে ধাপে জায়গায় জায়গায় আটকাবা। তুমি মেলাতে পারবা না কোথা থেকে কী হলো, কেন হলো, তুমি লজিক্যাল এক্সপ্লানেশন খুঁজে পাবা না। বাট তোমার যদি হিউম্যান বডির হিউম্যান স্ট্রাকচার সম্বন্ধে খুব ভালো ধারণা থাকে, হিউম্যান বডি কীভাবে ফাংশন করে সেটা যদি তোমার খুব ভালো ধারণা থাকে, এই মাইক্রো লেভেল, মলিকুলার লেভেল, এগুলা যে মলিকিউলসগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, এরা কীভাবে ফাংশন করে সেটা যদি তোমার খুব ভালো ধারণা থাকে, তখন তুমি ফার্মাকোলজি খুব সহজেই কোরিলেট করতে পারবা। তখন তুমি খুব সহজে মাইক্রোবায়োলজি আন্ডারস্ট্যান্ড করতে পারবা, তখন তুমি খুব সহজে প্যাথোলজিটা বুঝতে পারবা। তাহলে দেখো, তোমার প্রথমে তোমাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়তে হবে, এবং এইটা পড়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই সাবজেক্টগুলো যেন তুমি পড়া শুরু করতে পারো। উইদাউট নোয়িং দ্য ফিজিওলজি, উইদাউট নোয়িং দ্য অ্যানাটমি, উইদাউট নোয়িং দ্য উইদাউট নোয়িং দ্য বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলা পড়া অ্যাকচুয়ালি ইম্পসিবল। তাহলে এইগুলো পড়তে গেলেই তোমার আগে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির নলেজ তোমাকে রাখতে হবে। তাহলে দেখো, তুমি প্রথম 1.5 বছরে যেই পড়ালেখাটা করবা, সেই পড়ালেখার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এই পড়ালেখাটা হইলে তখনই তুমি নতুন ক্লাসে গিয়ে এই সাবজেক্টগুলো পড়া শুরু করতে পারবা। আদারওয়াইজ তুমি এটা পড়তেই পারবে না, তুমি বুঝবাই না তুমি কি পড়তেছো। কারণ এই তো হাজার হাজার পৃষ্ঠার এত কিছু ইনফরমেশন তুমি পড়বা, শিখবা, বুঝবা, এবং এই নলেজ তারপরে তুমি অ্যাপ্লাই করে একটা রোগীকে ট্রিট করবা। সো এগুলো তখনই পসিবল হবে যখন তোমার হিউম্যান বডি সম্বন্ধে একদম ক্লিয়ার কাট ধারণা থাকবে। তাহলে তুমি দেখো যে তুমি প্রথম 1.5 বছর হিউম্যান বডি কিভাবে কাজ করে নর্মাল জিনিসটা দেখলা, এরপরে তুমি থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার এই 2 বছরে গিয়ে তখন তুমি ফার্মাপ্যাথো মাইক্রো পড়বা। তাহলে দেখো, প্রথম 1.5 বছর নর্মাল হিউম্যান অ্যানাটমি পড়ছো, নর্মাল হিউম্যান ফিজিওলজি পড়ছো, নর্মাল হিউম্যান বায়োকেমিস্ট্রি পড়ছো। থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে গিয়ে ঠিক আছে, হিউম্যান একটা ডিজিজ হয়েছে, ডিজিজটা কিভাবে হলো সেইখানে
তাহলে কোন জায়গায় অল্টারেশন আর কোন জায়গায় ম্যানিপুলেশন করে ওষুধ দিব সেটা পড়বা, আর কিভাবে আমাদের দেহে প্যাথোজেনগুলো এসে কাজ করে সেটা তুমি বুঝলে। তাহলে দেখো প্রথম 4 বছর তুমি আসলে একটা নর্মাল এবং একটা অ্যাবনর্মাল কন্ডিশন কিভাবে কাজ করে এটা একটা বেসিক আলোচনা তোমার আসলে শেখা হবে। এরপরে যখন তুমি ফাইনাল ইয়ারে যাবা, এখন তোমার ক্লিনিশিয়ান হওয়ার যাত্রা শুরু হবে। সো ফাইনাল ইয়ারে এসে এখন তুমি মেডিসিন পড়বা, ফাইনাল ইয়ারে এসে এখন তুমি সার্জারি পড়বা, ফাইনাল ইয়ারে এসে তুমি গাইনি অ্যান্ড অবস পড়বা। তোমাকে 3টাই পড়তে হবে ফার্স্ট ফাইনাল ইয়ারে এসে। তো এটা হচ্ছে তোমার শুরু, জাস্ট বিগিনিং, একটা বেসিক আইডিয়া হবে। বাট যখন তুমি মেডিসিন পড়বা, সার্জারি পড়বা, গাইনি পড়বা, তোমার চিকিৎসক হওয়ার যাত্রা আসলে যেন এখান থেকে আসলেই শুরু হলো। একটা রোগ নিয়ে পেশেন্ট কিভাবে আসে, কিভাবে সেটা তুমি বুঝবা, পেশেন্টের সেখানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে, তুমি সেখানে কি কি ইনভেস্টিগেশন করবা, ইনভেস্টিগেশনের রিপোর্টে কি কি থাকবে, তারপরে ট্রিটমেন্ট কিভাবে করবা, ট্রিটমেন্টের পরে পেশেন্টের ফলো আপ কীভাবে দিবা, এই পেশেন্টের কি কি কমপ্লিকেশনস হতে পারে, এভরিথিং তুমি এখন এই সাবজেক্টগুলোতে পড়বা। তাহলে দেখো প্রথম 4 বছরের যে লেখাপড়া, সেই লেখাপড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এইগুলাকে তুমি যেন পড়তে পারো। এখন দেখো তোমার যদি ফার্মাকোলজির নলেজ না থাকে, ট্রিটমেন্ট কিভাবে, কোথায়, কোনটা, কেন দিচ্ছি তুমি কিছুই বুঝবা না। তুমি যদি প্যাথোলজির নলেজ না থাকে, কোন ডিজিজ কন্ডিশন কিভাবে হলো এবং সেই ডিজিজ কন্ডিশনে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, তুমি কিছুই মিলাতে পারবা না। তুমি যদি মাইক্রোবায়োলজি না জানো, একটা ইনফেকশিয়াস অরিজিন থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেইখানে পেশেন্টের প্রেজেন্টেশন কী হবে, সেটাকে তুমি কিভাবে ইভ্যালুয়েট করবা, মেডিসিন পড়ে তুমি সেটা মিলাইতে পারবা না। তোমাকে ওই নলেজটা থাকলে তখনই তুমি মিলাইতে পারবে। তাহলে তুমি দেখো যে তুমি প্রথম 4 বছর যে লেখাপড়া করছো, সেই লেখাপড়া দিয়ে তুমি 5ম বছরের পড়ালেখা শুরু করবা। উইদাউট হ্যাভিং প্রপার নলেজ অফ দিস প্রিভিয়াস ইয়ার্স তুমি এইখানে যে আগাইতে পারবা না, তুমি জায়গায় জায়গায় ধরা খাবা, জায়গায় জায়গায় আটকে যাবা। তখন তুমি দেখবা যে মেডিকেলে এসে অসংখ্য মানুষ খুব ভালো রেজাল্ট করে এবং অনেক স্টুডেন্ট আছে, ভেরি সরি টু সে, তাদের স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি। যাদের স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি, তাদের মূল ঘাটতির জায়গাটা হচ্ছে ওই আগের পড়া তার ভালো মতো ছিল না। সে অ্যানাটমি ভালো করে পড়ে নাই, সে ফিজিওলজি ভালো করে পড়ে নাই, সে বায়োকেমিস্ট্রি ভালোভাবে পড়ে নাই, সে ফার্মাকোলজি ভালোভাবে পড়ে নাই, সে প্যাথোলজি ভালো করে পড়ে নাই, মাইক্রোবায়োলজি ভালো করে পড়ে নাই। কোনো না কোনো একটা জায়গায় তার একটা ঘাটতি থেকে গেছে। ওই ঘাটতিটা তাকে এইখানে এসেও টানতে হবে। ইভেন এই যে সার্জারি, জায়গায় জায়গায় অ্যানাটমির নলেজ লাগে। এই যে মেডিসিন, জায়গায় জায়গায় ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজির নলেজ লাগে। গাইনি অবস, জায়গায় জায়গায় প্যাথোলজির নলেজ লাগবে। তাহলে অ্যানাটমির নলেজ লাগবে। তাহলে তুমি যেই সাবজেক্টেই যাও না কেন, তুমি দেখবে যে প্রথম 4 বছরে তুমি যেই পড়ালেখাটা করেছো সেটা জায়গায় জায়গায় লাগবে। এবং তুমি এইভাবে 5th ইয়ার শেষ করবা। যখন তুমি 5th ইয়ার শেষ করবা, এরপরে তোমার কাজ কি, তুমি এখন 1 বছর ইন্টার্নশিপ করবা। ইন্টার্নশিপ কি, এতদিন তুমি যা পড়ছো এটা থিওরিটিক্যাল পড়া ছিল, এখন তুমি কারো সুপারভিশনে থেকে পেশেন্ট কিভাবে ট্রিট করতে হয় সেটার একটা ট্রেনিং পিরিয়ডে যাবে। 1 বছর ধরে তুমি আন্ডার সুপারভিশন একটা পেশেন্ট কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে পেশেন্টকে ইভ্যালুয়েট করতে হয়, পেশেন্টকে ট্রিটমেন্ট কিভাবে করে, পেশেন্ট কিভাবে ফলো আপ দেয়, এটা তোমার একটা সুপারভাইজড একটা পিরিয়ড যাবে। এবং এই 1 বছর ইন্টার্নশিপ শেষ হলে নাও ইউ আর আ রেজিস্টার্ড ফিজিশিয়ান, যে মানুষকে সেবা দেওয়ার জন্য রেডি। বাট এখানেই মেডিকেল সায়েন্সের জার্নিটা শেষ না। এরপরে মনে করো তোমাদের মধ্যে কেউ মেডিসিনে চলে যাবে, তোমাদের মধ্যে কেউ সার্জারিতে চলে যাবে, তোমাদের মধ্যে কেউ গাইনিতে চলে যাবে। কিভাবে যাবে, এখন তাকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। এখানে এমবিবিএস লেভেলে থেমে থাকা এখনকার দিনে এসে সম্ভব না। আজকে থেকে 10 বছর আগে খুবই কমন প্র্যাকটিস ছিল। এখনকার সময় এসে উইদাউট পোস্ট গ্র্যাজুয়েশন আসলে কোনো অগ্রগতি কোনোভাবেই সম্ভব না। তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন এখন তুমি বাংলাদেশে থাকলে তোমার এফসিপিএস আছে, বাংলাদেশে রেসিডেন্সি আছে, হ্যাঁ, ডিপ্লোমা আছে, বা তুমি যদি বিদেশের কোনো ডিগ্রি করো, হ্যাঁ, তোমার এমআরসিপি আছে, এমআরসিএস আছে, হ্যাঁ, এমআরসিওজি আছে, বা আরও যে সাব স্পেশালিটি যা কিছু আছে, প্রত্যেকটা লাইনের দেশি বিদেশি অনেক রকম ডিগ্রি আছে, তুমি সেটা করলা। ওগুলা করলে তখন তোমার পোস্ট গ্র্যাজুয়েশন হলো, এবং পোস্ট গ্র্যাজুয়েশন হলে তখন তুমি ওই সাবজেক্টের স্পেশালিস্ট। যেমন তোমার মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েশন, তুমি তাহলে মেডিসিন বিশেষজ্ঞ। তুমি কার্ডিওলজিতে, তাহলে তোমার কার্ডিওলজি বিশেষজ্ঞ। তুমি নেফ্রোলজিতে, তাহলে তুমি নেফ্রোলজি বিশেষজ্ঞ। কিন্তু তোমার জার্নিটা এভাবে।
আচ্ছা, এটা কিন্তু মেডিকেল সায়েন্সের যে জার্নি বলছি, কিন্তু এমবিবিএস এর জার্নি বলছি। তোমাদের বিডিএস নিয়ে তোমাদের কয়েকজনের প্রশ্ন ছিল, বিডিএস নিয়ে আমরা একটা আলাদা সেশন করার ট্রাই করব। এখানে আমি এমবিবিএস নিয়ে বলি, তবে বিডিএস এর এখানে অনেক কিছু ম্যাচ করবে, কিছু কিছু জায়গায় এসে চেঞ্জ হয়ে যাবে। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথো, মাইক্রো, মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলো সব কিছুই বিডিএসসি স্টুডেন্টদেরকে, গাইনিটা পড়া লাগে না, বাট মেডিসিন অ্যান্ড সার্জারি পর্যন্ত বিডিএসসি স্টুডেন্টকে অনেক কিছুই পড়তে হয়। এর বাইরে ওদের অর্থোডন্টিক্স বা ডেন্টাল সাবজেক্টগুলো আলাদা করে পড়তে হয়, বাট এইখানে কিছু কমন প্যাটার্ন ডেফিনেটলি আছে। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবাইকেই পড়তে হবে, বিডিএস হোক, এমবিবিএস হোক, ফার্মা, প্যাথো, মাইক্রো সবাইকেই পড়তে হবে। সো এইটা হচ্ছে জার্নিটা তোমার এভাবে শুরু। এখন দেখো, তুমি এখানে যা কিছু পড়বা, তোমার এই পড়ার মূল উদ্দেশ্যই তাহলে দুইটা। এই নলেজ তুমি যেটা গ্যাদার করবা, সেই নলেজটা তুমি জানো এই যখন তুমি একজন ক্লিনিশিয়ান হবা তখন যেন সেটাকে অ্যাপ্লাই করতে পারো। যেমন আমার কাছে যখন কোনো একটা পেশেন্ট আমার কাছে আসে, সে এসে বলে যে আমার জ্বর, সে এসে বলে আমার বুকে ব্যথা, সে এসে আমাকে বলে যে আমার পেটে ব্যথা, আমাকে কিন্তু সে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথো, মাইক্রো, মেডিসিন, সার্জারি, গাইনি সব কিছুর যেই নলেজ আমি এতদিন ধরে গ্যাদার করছি, এগুলো পুরাটার উপর আমার ব্রেনে একটা ব্রেন স্টর্মিং হয়, এবং আমি খুব সহজেই প্যাটার্ন রিকগনিশন করে বের করে ফেলি যে এটা আসলে কোন লাইন, এটা কি মেডিসিনের রোগী, এটা কি গাইনির রোগী, নাকি এটা সার্জারির রোগী। এবং সেখান থেকে আমি ডায়াগনোসিসে চলে আসি যে ঠিক আছে, পেশেন্টকে ইভ্যালুয়েশন করে আমি মোটা দাগে আমাকে বের করে ফেলতে হয় যে এটা আসলে কোন রোগের জন্য হয়েছে, এবং রোগকে আইডেন্টিফাই করার পরে তারপরে পেশেন্টকে ইভ্যালুয়েশন করতে হবে, ইনভেস্টিগেশন দিতে হবে, আমার ডকুমেন্টেশন লাগবে, এবং আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। তাহলে দেখো, আমি এতদিন ধরে যা পড়ালেখা করি এই সব কিছুই আসলে আমার ক্লিনিক্যাল লাইফে আমাকে কাজে দেয়। তাহলে দেখো, অ্যাজ এ ক্লিনিশিয়ান তোমাকে এই নলেজটা অ্যাপ্লাই করতে হচ্ছে। সেকেন্ড কথা, তুমি যে পড়ালেখা করছো এই পড়ার জায়গাতেও জায়গায় জায়গায় এই নলেজ তোমার কাজে লাগবে। অ্যানাটমির নলেজ তোমার প্যাথোলজিতে লাগবে, সার্জারিতে লাগবে, তোমার ফিজিওলজির নলেজ তোমার ফার্মাকোলজিতে লাগবে, প্যাথোলজিতে লাগবে, মেডিসিনে লাগবে, বায়োকেমিস্ট্রির নলেজ একইভাবে অনেক জায়গাতেই লাগে। সো প্রত্যেকটা সাবজেক্টেরই যে নলেজগুলো তুমি অ্যাকোয়ার করতেছো, গ্যাদার করতেছো, নেক্সট ইয়ারে গিয়ে তুমি নতুন যে সাবজেক্ট পড়বা সেইখানে দেখবা যে ওই নলেজের থেকে তোমার যে বেসিক কনসেপ্ট একটা তৈরি হয়, একটা গ্রস আইডিয়া আসে, সেইটা দিয়ে সামনের পড়া পড়তে হয়। সুতরাং তোমার যদি কোনো একটা জায়গায় ঘাটতি থেকে থাকে, তুমি দেখবা যে সামনে গিয়ে তোমার রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তোমার যদি পেছনের পড়াটা খুব সুন্দর থাকে তুমি খুব সহজেই তখন সামনে আগাইতে পারবা। এবং এইভাবে আসলে মেডিকেল সায়েন্সের আমাদের পড়াটা আসলে এইভাবে শুরু হয়। সো দিস ইজ হাউ উই স্টার্ট আওয়ার জার্নি উইথ মেডিকেল সায়েন্স। তাহলে তোমাদের যখন তোমরা ফার্স্ট ইয়ারে আছো, নিউ ফার্স্ট ইয়ার আছো, তোমাদেরকে আসলে পড়তে হবে তিনটা জিনিস: অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। তাহলে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে আসলে এই তিনটা জিনিস পড়তে হবে। এবং এখানে অবশ্য আরও কিছু কথা আছে, যেমন অ্যানাটমি যে তোমাকে পড়তে হবে, অ্যানাটমির মধ্যে আমাদের কিছু ডিভিশন আছে। সেটা কি? একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, একটা হলো গ্রস অ্যানাটমি, একটা হচ্ছে হিস্টোলজি। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা হলো গ্রস অ্যানাটমি, একটা হলো হিস্টোলজি, একটা হলো জেনারেল অ্যানাটমি, একটা হলো জেনারেল অ্যানাটমি, একটা হলো এমব্রায়োলজি, একটা হলো এমব্রায়োলজি। তাহলে দেখো, অ্যানাটমির মধ্যে তোমার আসলে অনেকগুলো ডিভিশন চলে আসে। সো গ্রস অ্যানাটমি হচ্ছে খালি চোখে তুমি যা দেখতে পাও সেটার আলোচনা। হিস্টোলজি হচ্ছে খালি চোখে দেখা যায় না, আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখতে হয়, মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। মাইক্রোস্কোপের নিচেও তো একটা স্ট্রাকচার আছে, সেল, টিস্যু, এগুলোর স্ট্রাকচার তো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। সেই স্ট্রাকচারটা কেমন সেটাও আমাদেরকে পড়তে হয়, সেটা আমরা হিস্টোলজিতে পড়ি। জেনারেল অ্যানাটমি, এটা হচ্ছে গ্রস অ্যানাটমি, হিস্টোলজি দুইটা জায়গারই আমাদের কিছু টার্মিনোলজি চলে আসবে, কিছু প্রিকনসেপচুয়াল কিছু কথাবার্তা চলে আসবে। যেমন আমি তখন বলবো যে আমাদের এখানে বিভিন্ন রকম বোনস আছে, বোনসের মধ্যেও কয়েক রকম ভাগ আছে। যেমন আমি তোমাকে বলি, আমার এইখানে যে আঙ্গুল আছে, এখানে যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডি আর এখানকার হাড্ডি কিছু জায়গায় সিমিলারিটিস আছে, কিছু জায়গায় সিমিলারিটিস ওইভাবে না, কিন্তু মোটা দাগে সিমিলার। কিন্তু এখানের হাড্ডি আর আমার বুকের এখানে যে হাড্ডি আছে কমপ্লিটলি ডিফারেন্ট।
সো আমার এই যে বোনস বলো বা আমাদের যে জয়েন্ট, মনে করো এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই জয়েন্ট একরকম স্ট্রাকচার। আবার দেখা যাচ্ছে আমার এখানে যে রিবস আছে, রিবস স্টারনামের সাথে রিবসগুলো যুক্ত হয়, এখানেও কিন্তু একটা জয়েন্ট আছে, এই জয়েন্ট কিন্তু আবার আরেক রকম। বা এখানে মনে করি স্টারনাম আর ম্যানোব্রিয়াম দুই রকম বোনস আছে, এদের মধ্যে জয়েন্ট আছে, এটা কিন্তু আরেক রকম। আবার যে আমাদের মাথা স্কাল, এখানে অনেক রকম বোনস আছে, এদের মধ্যেও কিন্তু জয়েন্ট আছে, দ্যাটস ডিফারেন্ট। তাহলে দেখো এক এক জায়গার জয়েন্ট এক এক রকম। তাহলে আবার এই যে আমি কানেকটিভ টিস্যু বলি, মাসলের কথাই দেখো, দেখো আমার এখানে যে মাসল, এই মাসল একরকম, আমার খাদ্যনালীতেও কিছু মাসল আছে, সেই মাসল আরেক রকম। আর আমার হার্টের মধ্যে মাসল আছে, সেই মাসল আরেক রকম। তাহলে দেখো হিউম্যান বডিতে যে স্ট্রাকচারগুলো আছে, এদের নিজেদের মধ্যে কিছু ভ্যারাইটিস আছে, এদের নিজেদের কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইটা নিয়ে আমরা জেনারেল অ্যানাটমিতে পড়ালেখা করি। আর একটা হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি হচ্ছে কাইন্ড অফ অরিজিন অফ লাইফের মতো, কিভাবে একটা হিউম্যান বডি গঠন হলো। একটা স্পার্ম ছিল আর একটা ওভাম ছিল, তাই না? তাহলে একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হলো, সেখান থেকে জাইগোট হলো, সেইখান থেকে তুমি চিন্তা করো একগুচ্ছ কোষ আস্তে আস্তে বিভাজিত বিভাজিত হতে 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 এরকম একটা আস্ত একটা হিউম্যান বডি হয়ে গেছে। সো হাউ ডিড দিস হ্যাপেন? কিভাবে জাস্ট একটা শুক্রাণু একটা ডিম্বাণু থেকে এরকম একটা হিউম্যান বডি তৈরি হয়ে গেল? এখান থেকে এমনভাবে সেলগুলো রেপ্লিকেট করছে, কিছু সেল আমার চোখ তৈরি করছে, কিছু সেল আমার ত্বক তৈরি করছে, কিছু সেল আমার হাড্ডি তৈরি করছে, কিছু সেল মিলে আমার হার্ট তৈরি করছে, আমার নাড়ি ভুঁড়িতে যে অর্গানগুলো আছে সেগুলো তৈরি করছে। সো হাউ ডিড দিস হ্যাপেন? কীভাবে এই অর্গানগুলো তৈরি হলো, কিভাবে একটা হিউম্যান বডি মায়ের গর্ভে কিভাবে বিকশিত হলো, সেইটার পড়ালেখা হলো এমব্রায়োলজি। সো এগুলো সব কিছু অ্যানাটমির মধ্যে আসে। সো এইভাবে তুমি যদি হিসাব করো, ডেফিনেটলি অ্যানাটমি আমাদের লার্জেস্ট সাবজেক্ট ইন ফার্স্ট ইয়ার, বাট এর পাশাপাশি ফিজিওলজি ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, বায়োকেমিস্ট্রি ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অ্যানাটমি তো একটা মাইটি সাবজেক্ট, ডেফিনেটলি একটা বিশাল বড় কঠিন না, ইন্টারেস্টিং সাবজেক্ট। সো তোমাদের পড়ালেখাটা শুরু হবে আসলে এইভাবে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি নিয়ে। অবশ্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আজকে থেকে অ্যারাউন্ড 10-12 বছর বা আরেকটু বেশি, 20 বছর, আজকে থেকে 20 বছর আগে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি একই সঙ্গে পড়ানো হতো, কিন্তু দেন এই দুইটা সাবজেক্টকে আলাদা করে দেওয়া হয়, এখন এটাকে আলাদাভাবে পড়ানো হয়। অ্যান্ড এই সাবজেক্টগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে দেখো তোমাদের ফার্স্ট ইয়ারের শুরুটা হবে আসলে এইভাবে, তাহলে তোমরা অ্যানাটমি পড়বা, সেখানে গ্রস অ্যানাটমি, হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি, এমব্রায়োলজি আছে, ফিজিওলজি পড়বা, বায়োকেমিস্ট্রি পড়বা। এখন আসি তোমরা এই যে পড়ালেখাটা করবা, এই পড়ালেখাতে তোমাদের অ্যাপ্রোচটা আসলে কিভাবে হবে। সো দেখো আমাদের আসলে মেডিকেল সায়েন্সে আমরা সিস্টেম ওয়াইজ পড়ি, সিস্টেম ওয়াইজ। যেমন মনে করো যে তোমার হার্টের কাজ কি? পুরা বডি থেকে ব্লাড নিয়ে আসবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে সেটাকে লাংসে পাঠাবে, অক্সিজেনেশন হবে, তারপর সেই ব্লাড আবার সে নিজের কাছে নিয়ে আসবে, নিয়ে এসে অক্সিজেনেটেড ব্লাড সে পুরা বডিতে ছড়াই দিবে, তাই তো? তাহলে হার্টের যে কাজটা, এইটা তাহলে হার্টের কাজের সাথে ব্লাড ভেসেলের কাজের একটা সম্পর্ক আছে। তাহলে দেখবা যে হার্ট অ্যান্ড ব্লাড সার্কুলেশন, তাহলে দেখো হার্ট এবং ব্লাড সার্কুলেশন এই পুরা ফাংশনাল ব্যাপারটা খুব ইন্টারকানেক্টেড, রাইট? এই দুইটা মিলে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আবার দেখো হার্ট এবং ব্লাড সার্কুলেশনের মূল উদ্দেশ্য কি? ব্লাডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তাহলে দেখো আবার ব্লাড আরেকটা জিনিস আছে, কিন্তু ব্লাডের কাজ কমপ্লিটলি ডিফারেন্ট, মানে কাজ না, ব্লাডের ফাংশন। এরা একভাবে ফাংশন করে, ব্লাডের একটা আলাদা একটা এন্টাইটি আছে। সো দেখো আমরা যখন ফিজিওলজি পড়ি আমরা বলি কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, আমরা বলি সিভিএস ফিজিওলজি বা কার্ডিওভাস্কুলার সিস্টেম ফিজিওলজি। আবার আমাদের একটা আলাদা সেগমেন্ট আছে ব্লাড ফিজিওলজি, কীভাবে ব্লাড কাজ করে, সে ব্লাডের একটা আলাদা ফিজিওলজি আছে। তাহলে দেখো এরকম সিস্টেম ওয়াইজ আমরা আসলে আগাই, এক একটা সিস্টেম এক একটা কার্ড। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস আমরা নিই, আমাদের রেসপিরেটরি সিস্টেম, তাহলে রেসপিরেটরি সিস্টেমে যা কিছু কাজ করে সেটা কিভাবে ফাংশন করে আমরা এভাবে পড়বো। তাহলে এভাবে মানে সিস্টেম ওয়াইজ আমাদের কিছু কার্ড ভাগ করে দেওয়া হয়। সো আমরা দেখবো যে আমাদের মেডিকেলে আমাদের টোটাল 6টা কার্ড, হ্যাঁ, এবং এই কার্ডের ক্ষেত্রে আমাদের একটা ডিস্ট্রিবিউশন এভাবে হয়েছে, টোটাল 3টা টার্ম,
একটা টার্মে দুইটা করে কার্ড থাকে, একটা টার্মে দুইটা করে কার্ড থাকে। তাহলে দেখো দুইটা কার্ড মিলে একটা টার্ম। সো আমাদের টোটাল 6টা কার্ড, 3টা টার্ম এবং 3টা টার্ম মিলে ফার্স্ট প্রফ। এইভাবে হলো ফার্স্ট ফেজের পড়ালেখা। সেকেন্ড ফেজ থার্ড ফেজের হিসাব আলাদা, বাট ফার্স্ট ফেজ আমাদের এভাবে ফাংশন হয়। সো তোমাদের পড়ালেখাটা আসলে এভাবে শুরু হবে। তাহলে কিভাবে তোমাদের মেডিকেল সায়েন্সের পড়া শুরু হলো, এটা একটা গ্রস আইডিয়া পেলা। এখন তোমাদের নেক্সট কোশ্চেন, তাহলে আইটেম জিনিসটা কি? দেখো আইটেম হলো সিম্পল কথা বলি, তুমি মেডিকেল সায়েন্সের এত এত পড়ালেখা, তোমার তখনই তোমার পড়ালেখাটা পড়ালেখার মতো হবে যখন তোমাকে প্রতিনিয়ত কাউকে পড়া দিবা। সো আইটেম হচ্ছে কাইন্ড অফ পড়া দেওয়ার মতো মিনি এক্সাম। মেডিকেল স্টুডেন্ট আইটেম তাকে সারা জীবন দিতে হবে। হ্যাঁ, তুমি 4th ইয়ার পর্যন্ত তুমি আইটেম দিবা, তোমার প্রত্যেক দিন আইটেম থাকবে। আইটেম কি? সিম্পল কথা, আজকে তোমাকে একটা পড়া দিবে, কালকে তুমি যে সে পড়াটা পড়ে পড়া দিয়ে আসবা। সিম্পল ব্যাপার হচ্ছে এটা। তাহলে আইটেম হচ্ছে স্মল এক্সামস, আইটেম হচ্ছে স্মল এক্সামস। এটা ভাইভা ভাবে হয়, মুখে পড়া ধরবে, মুখে উত্তর দিবা। অনেকে অনেক কথা বলবে, ভয় পাওয়ার কোনো রিজন নাই। তুমি একটা জিনিস জানো, তোমাকে প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা, দ্যাটস ইট। সো এটা নিয়ে খুব বেশি প্যানিক করার কিছু নেই। এখন তোমার আইটেমের ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা সিস্টেম বলে দেওয়া হবে যে তোমার এই সিস্টেমে 6টা আইটেম, এই সিস্টেমে 10টা আইটেম, তোমাকে সবগুলো আইটেম পাস করে আসতে হবে। তখনই তুমি কার্ড এক্সামে বসতে পারবা। যখন তোমার 2টা কার্ড তুমি পাস করবা, তখনই তুমি একটা টার্ম পরীক্ষায় বসতে পারবা। যখন তোমার 3টা টার্মই পাস থাকবে, তখনই তুমি একটা প্রফে বসতে পারবা। এমন হওয়া সম্ভব না যে তোমার পড়া বাকি আছে, তোমার পরীক্ষা বাকি আছে, কিন্তু তুমি সামনের পরীক্ষা দিয়ে ফেলছো, এইভাবে সম্ভব না। তোমাকে সব কিছু শেষ করে দিয়ে আসতে হবে। সো ফাঁকিবাজির সুযোগটা রিলেটিভলি কম। কিন্তু এখানে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে খুব আনফর্চুনেট কিছু ব্যাপার আমরা আসলে সবার ক্ষেত্রেই দেখতে পাই। সেটা কি? একটা হচ্ছে স্টুডেন্টরা সবাই মেডিকেলে এসেছে মোটা দাগে ক্লিনিশিয়ান হওয়ার জন্য। জীবনে তাদের উদ্দেশ্য হচ্ছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, রাইট? তোমরা যারা মেডিকেলে এসেছো, আমি ধরে নিব যে তোমাদের মোর দ্যান 95% আসলেই জীবনে ডাক্তার হতে চাইছো। সো তোমরা যখন মেডিকেলে আসো, তোমাদের এইম ইন লাইফ হচ্ছে টু বি এ ডক্টর। তোমাদের এইম ইন লাইফ হলো টু বি এ ডক্টর। কিন্তু মেডিকেলে তো এটা সত্য কথা, পরীক্ষার প্রচুর চাপ থাকে। তোমার প্রত্যেক দিনে একটা 2টা আইটেম থাকবে, রেগুলার বেসিসে পরীক্ষা হবে, সব কিছু মিলেই তোমার জীবন থাকবে। কিন্তু এটা হতে হতে যেটা হয়, একটা সময় এসে 2-3 মাস 4 মাস পরেই তোমার লাইফের উদ্দেশ্য হয়ে যাবে, এইম ইন লাইফ বদলে যাবে। তখন তোমার এইম ইন লাইফ হচ্ছে পাস ইন দ্য এক্সাম। এই জিনিসটা প্রবলেমেটিক। দেখো এক্সাম থাকবে, কিছু এক্সাম তুমি পারবা, কিছু এক্সাম তুমি নাই পারতে পারো। এটা তো মানে ইনহিউম্যান কথা যে তুমি জীবনে কোনো এক্সাম ফেল করো নাই, এরকম কোনো। তুমি যে আইনস্টাইনকে দেখো, আইনস্টাইনও তার লাইফে অনেক এক্সামে ফেল করছে। সো তুমি একটা এক্সামে পাস হইতেই পারে, একটা এক্সামে ফেল হইতেই পারে। কিন্তু ঝামেলা হচ্ছে এক্সামে পাস করাটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে যায়। তখন যেটা হয়, দেখো এক্সাম ওরিয়েন্টেড পড়ালেখা খুবই সিম্পল। আমি তোমাকে একটা সিস্টেম পড়তে বললাম, আমি ঘুরে ফিরে প্রশ্ন করলে তোমাকে হাতে গোনা 10টা প্রশ্নই করব, এর বাইরে তেমন প্রশ্ন করার কিছু নাই। কিন্তু তার মানে এই না যে ওই 10টা প্রশ্নই তোমার মেডিকেল সায়েন্সের একমাত্র পড়ালেখার জিনিস। মেডিকেল সায়েন্সের পড়ালেখাটা একটা হিউজ পড়ালেখা, যেখানে তোমাকে মেডিকেল সায়েন্সটা বুঝতে হবে, তোমাকে হিউম্যান স্ট্রাকচারটা বুঝতে হবে, তোমাকে হিউম্যান ফাংশনটা বুঝতে হবে। এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা আলাদা ব্যাপার আছে। কারণ তুমি এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জার্নিতে গেলে না, শেখার জার্নিতে গেলে না, তুমি শুধুমাত্র পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সেইটা পড়বা আর সেটার উত্তর দিবা। ডেফিনেটলি এক্সামে তখন পাস হওয়া সম্ভব, কিন্তু এই টু বি এ ডক্টর এইটা তখন আস্তে আস্তে মানে হওয়ার প্রবাবিলিটি কমা শুরু করবে, গ্রাফটা নিম্নমুখী হয়ে যাবে। বিকজ becoming a doctor is not about just passing the exams. Becoming a doctor is about you know the anatomy, you know the physiology, you know the human body, you know everything about human body, and then you apply the knowledge. তখনই তুমি একটা প্রপার ডাক্তার হতে পারবে। তাহলে দেখো ডাক্তার হওয়ার জার্নিতে পরীক্ষা পাস করতে হবে, কিন্তু তার থেকে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার তোমাকে শিখতে হবে। ইউ মাস্ট লার্ন মেডিকেল সায়েন্স। কিন্তু শুধুমাত্র পরীক্ষায় পাস করার উদ্দেশ্যে যদি তুমি আগাও, তখন তোমার এই লার্নিংটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে। বিকজ লার্নিং অ্যান্ড পাসিং দ্য এক্সাম দুইটা
কিছুটা মানে একই সরলরেখায় গেলেও দুইটা সরলরেখা মিলিত হয় না, দুইটা কিন্তু রাস্তাটা কাইন্ড অফ ডিফারেন্ট। কারণ জাস্ট পাস করা আসলে হাতে গোনা 10টা প্রশ্ন পড়বা, 10টা উত্তর পড়বা, পাস করা কোনো ব্যাপার না, কিন্তু শেখাটা হবে না। কিন্তু তুমি যদি শিখো অটোমেটিকভাবে তুমি পরীক্ষায় পাস করবা, এখানে কোনো মানে এখানে কোনো ডাউট নাই। বাট হ্যাঁ, তুমি লাইফে কোনো পরীক্ষায় আটকাবা না, কোনো পরীক্ষায় কোনো একটা আইটেম তোমার মিস হবে না, ইটস নট পসিবল। আইটেম মিস হতেই পারে, একটা পরীক্ষা তোমার খারাপ হতেই পারে। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস দুইটাই থাকতে পারে। জাস্ট ডু নট টেক ইট ইন দ্যাট ওয়ে যে একটা পরীক্ষা এগুলো লাইফ শেষ হয়ে গেল। আমি বলবো যে আমি মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ে আমি 2020 সাল থেকে, এখন 2026 সালের জানুয়ারি, সো অলমোস্ট 5 বছর পার হয়ে গেছে। 5 বছরে আমি কমপক্ষে 20,000 প্লাস মেডিকেল স্টুডেন্টকে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক আমি তাদেরকে পড়াইছি, বা তারা আমার ক্লাস করছে বা দেখছে বা আমার বই পড়ছে। সো আমি হাজার হাজার স্টুডেন্টদের সাথে আমি কথা বলছি। আমি দেখছি যে ফর দ্য লাস্ট 2 or 3 ইয়ার্স মেডিকেল স্টুডেন্টের মধ্যে আশ্চর্যজনকভাবে ড্রপ আউট দেখা যাচ্ছে। তারা আস্তে আস্তে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা মেডিকেল পড়া কন্টিনিউ করতে পারতেছে না। আমি এমন স্টুডেন্টও পেয়েছি যে 1 বছর পার হয়ে গেছে, সেই এই 1 বছরের মধ্যে মাত্র 1টা বা 2টা কার্ডের পড়া করছে, বাকি সে 2টা টার্ম বা একটা টার্ম সে পড়া দেয়ই নাই, সে পড়েই নাই। কেন? সে প্রথম দিকে একটু ডিফিকাল্টিস ফেস করতেছিল, সে পড়ালেখা বন্ধ করে দিছে। সো এইভাবে তারা ঝরে পড়তেছে। অথচ তুমি দেখো একটা মেডিকেল আসার জন্য তোমার কী পরিমাণ পরিশ্রম তুমি করেছো, তোমার সংগ্রাম আছে, তোমার ফ্যামিলি মেম্বারদের এক্সপেকটেশন আছে, সবচেয়ে বড় কথা এটা তোমার নিজের লাইফ। এটা তো স্কুল না, এটা ভার্সিটি। এখানে তুমি নিজে একজন অ্যাডাল্ট এবং তোমার লাইফের রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। সো আমি দেখলাম যে স্টুডেন্টদের মধ্যে ঝরে পড়া শুরু হয়েছে। এই ঝরে পড়াটাকে তারা আস্তে আস্তে সবাই ডিপ্রেশন চলে যাচ্ছে। সো দিস ইজ নট এ গুড থিং। এই প্রবলেমগুলো কীভাবে অ্যারাইজ করে? এই প্রবলেম অ্যারাইজ করার মূল জায়গাটাই হচ্ছে ইউ আর নট কনসার্নড অ্যাবাউট লার্নিং। তুমি লার্নিং জার্নি থেকে সরে আসছো। যখনই তোমার উদ্দেশ্য লার্নিংয়ে আর নাই, উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে এক্সাম পাস করা, জাস্ট পাস করার নিয়তে মেডিকেল সায়েন্স শেখা সম্ভব না। এই কথাটা আসলে প্রথম দিনই কেন বলছি, বিকজ এই প্রবলেমগুলো মহামারী আকার ধারণ করছে। আমি যখন আমার স্টুডেন্টদের সাথে কথা বলি, আমি দেখি যে আমার অর্ধেক স্টুডেন্টরা লাইফে ডিপ্রেশনে চলে গেছে। কেন? মেডিকেল সায়েন্সে সে কোপ আপ করতে পারতেছে না। অথচ ব্যাপারটা কি আসলেই এতটাই খারাপ ছিল? হ্যাঁ, মেডিকেল সায়েন্সে অবশ্যই তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তোমাকে অনেক সময় দিতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি তোমার 8-10টা ভার্সিটির ফ্রেন্ডের মতো সারাদিন চিল করে বেড়াবা, দিনে 8টা-9টা টিউশন করে বেড়াবা, এই করবা সেই করবা, সারাদিন খেলা দেখবা, মুভি দেখবা, লাফাঙ্গামি করে বেড়াবা, মেডিকেল সায়েন্স ইজ নট লাইক দ্যাট। মেডিকেল সায়েন্সের পড়ালেখার সাথে তুমি যদি তোমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ডের তুলনা করো যে আমার ওই বন্ধু তো এভাবে ঘুরে বেড়ায়, এত সময় ওর আছে, মেডিকেল সায়েন্সে এটা আসলে সম্ভব না। মেডিকেল সায়েন্সে তোমার এই জার্নিটা, তুমি যদি ক্লিনিশিয়ান হও, অ্যাটলিস্ট 10 বছরের, অ্যাটলিস্ট 10 বছরের। আমি নিজে ফার্স্ট ইয়ারে যখন উঠি, 2016 সালে আমার ফার্স্ট ইয়ার শুরু, আজকে 2026। আমি কি আমার লেখাপড়া ছেড়ে দিছি? নো, আমি স্টিল স্টুডেন্ট। হ্যাঁ, আগে আন্ডার গ্র্যাড স্টুডেন্ট ছিলাম, এখন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বাট স্টিল আমি স্টুডেন্ট। এবং সত্যি কথা হচ্ছে আমি খুব ভালো করে জানি যে আমি যদি ক্লিনিশিয়ান হিসেবে আমার প্র্যাকটিস কন্টিনিউ করতে হয়, আমাকে যতদিন আমি প্র্যাকটিস করব, আই মাস্ট কন্টিনিউ মাই স্টাডিং। আমাকে আমার লেখাপড়া চালায় যেতে হবে। মেডিকেল সায়েন্সে এই জিনিসটা নাই যে এই মোমেন্টে এসে তুমি তোমার পড়ালেখা ছেড়ে দিবা, এই জিনিসটা আসলে মেডিকেল সায়েন্সে নাই। মানে তুমি যদি একটা কম্পিটেন্ট ভালো ডক্টর হিসেবে তোমার লাইফকে শেষ করতে চাও, তাহলে তোমাকে কন্টিনিউয়াস পড়ালেখার সাথে থাকতে হবে। তাহলে দেখো এই জার্নিটা, এটা একটা লার্নিং জার্নি, যেখানে তুমি হিউম্যান বডি সম্পর্কে শিখবে এবং এই নলেজটা তুমি আরেকজনের উপর অ্যাপ্লাই করবা। এই নলেজটা এই জন্য স্যাক্রেড যে দেখো, তুমি যদি কোনো ভুল করো, তোমার ভুলের জন্য আরেকটা মানুষ মারা যাইতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই ক্ষতিটা শুধু একটা নির্দিষ্ট লোকের উপর হবে তা না, সে এবং তার পরিবার বোথ উইল বি অ্যাফেক্টেড। তাহলে দেখো, তুমি এখানে একটা মিস্টেক করলে সেটার কনসিকুয়েন্স কিন্তু জানো কিছু না। সো এটার কনসিকুয়েন্স অনেক লার্জ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সো এটা খুবই রেসপন্সিবল একটা সাবজেক্ট, খুবই রেসপন্সিবল একটা সাবজেক্টে তুমি আসছো, যেখানে তুমি হিউম্যান লাইফকে নিয়ে ডিল করবা। সো এই জায়গাটাতে ফাঁকিবাজি করব এইরকম সুযোগটা আসলে নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে এখানে ডেডিকেশনের সাথে কনসিস্টেন্টভাবে লেগে থাকতে হবে। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই জার্নিটা, এটা আসলে একটা ম্যারাথন। মেডিকেল সায়েন্সের জার্নিটা আসলে একটা ম্যারাথন। ম্যারাথন কি? মনে করো একটা 20 কিলোমিটার, 22 কিলোমিটার, 25 কিলোমিটারের একটা লম্বা একটা জার্নি। তোমাকে কি করতে হবে? তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট পেসে তোমাকে আগাইতে হবে। তুমি শুরুতে প্রচণ্ড জোরে দৌড়াচ্ছ, মাঝখানে গিয়ে হাঁপায় যাবা,
হয়তো বা দৌড়টা শেষই করতে পারবে না, অথবা তুমি খুব আস্তে আস্তে যাচ্ছ, তুমি ডেফিনেটলি শেষ করতে পারবে না। আর তুমি একটা কনস্ট্যান্ট, একটা মিডিয়াম, একটা গুড পেসে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারো, তবেই তুমি তোমার ম্যারাথনের জার্নিটা শেষ করতে পারবা। মেডিকেল সায়েন্স ইজ লাইক দ্যাট। তুমি প্রথম 2 মাস উড়াই দিলা, তারপরে তুমি ঝিমায় গেলা, এভাবেও হবে না। আবার একইভাবে তুমি খুব ঝিমায় ঝিমায় যাচ্ছ, তো তুমি শেষই করতে পারবা না জার্নিটা। তোমাকে একটা কনস্ট্যান্ট পেসে যাইতে হবে, যেখানে তোমার কনসিস্টেন্সি ইজ আ মাস্ট। তাহলে কনসিস্টেন্সি তোমার এখানে লাগবে, কনসিস্টেন্সির কোনো বিকল্প এখানে নাই। সো কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। সো তুমি যদি এটাকে এর জায়গায় মনে করো এটা একটা স্প্রিন্ট, 100 মিটারের একটা স্প্রিন্ট, দেন ইউ আর ভেরি রং। মেডিকেল সায়েন্স ইজ নট আ স্প্রিন্ট, এটা কোনো T20 ম্যাচ না, এটা একটা টেস্ট ম্যাচ। হ্যাঁ, টেস্ট ম্যাচে কোনো একটা সেশন তোমার খারাপ হতেই পারে, তুমি পরে রিকভার করে নিলা, দ্যাট ইজ পসিবল। তাও সেটা কিন্তু অনেক টাফ হয়ে যায়, তাই না? তুমি প্রথম ইনিংসে ডাব্বা মারছো, তাহলে তোমাকে সেকেন্ড ইনিংসে যায় তোমাকে অনেক ভালো করতে হবে, এবং দিট ইজ ভেরি টাফ। হ্যাঁ, এমনও হইতে পারে যে প্রথম ইনিংসে এত ডাব্বা মারছো যে পরে ইনিংস ব্যবধানে পরাজয় হলো। এবং আসলেও মেডিকেল সায়েন্স এটাই হয়, তুমি প্রথম দিকে এত ফাঁকি দিছো, পরের দিকে যে সেই ফাঁকিটাকে রিকভার করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে। সো মেডিকেল সায়েন্সের ব্যাপারটা এরকম যে তোমার যদি কোনো একটা জায়গায় ল্যাকিংস থাকে, ট্রাস্ট মি, এই ল্যাকিংস তোমাকে পরে অবশ্যই তোমাকে কষ্ট দিবে, তুমি বিপদে পড়বা, তুমি আটকে যাবা, এবং সেইটাকে রিকভার করা তোমার জন্য ভয়ানক রকমের কঠিন হবে। কারণ তুমি যেই মোমেন্টে মনে করো ফাইনাল ইয়ারে যাবা, আমাকে অ্যারাউন্ড 5 দিন না 6 দিন আগে আমার একটা স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে, আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আমি তো অ্যানাটমি ভালো করে পড়ি নাই, সার্জারিতে গিয়ে দেখতেছি অ্যানাটমি ছাড়া সব কিছুর মধ্যে অ্যানাটমি, ও কিছুই বুঝতেছে না। আমাকে বললো ভাই আমাকে তো অ্যানাটমি এখন নতুন করে পড়তে হবে। আমি বললাম আসলেই পড়তে হবে, কিছু করার নাই। এখন সে যে নতুন করে অ্যানাটমি পড়বে, তার কি আসলে অ্যানাটমি আগের মতো করে পড়ার সময় আর আছে? নো, শি ডাজন্ট হ্যাভ দ্যাট টাইম। কিন্তু তাকে এক্সট্রা ইফোর্ট দিতে হবে, এবং এই জার্নিটা তার জন্য আরও কঠিন হয়ে গেল। কিন্তু সে যদি ফার্স্ট ইয়ারে খুব ভালো করে অ্যানাটমিটা পড়তো, তার কিন্তু এই কষ্টটা হতো না। তাহলে ব্যাপার হচ্ছে, তুমি যখন যেই ইয়ারে আছো, তখন সেই ইয়ারের পড়াটা তোমাকে খুব ভালো করে আসলে পড়তে হবে, এবং দ্যাটস দ্য বেস্ট টাইম। অ্যানাটমি শেখার বেস্ট টাইম ফার্স্ট ইয়ার। ফাইনাল ইয়ারে যে, বা ফাইনাল ইয়ার পাস করার পরে ইন্টার্নশিপে যে, বা ইন্টার্নশিপের পরে গিয়ে তুমি আবার অ্যানাটমি পড়বা, এক্সট্রিমলি ডিফিকাল্ট। ট্রাস্ট মি, এক্সট্রিমলি ডিফিকাল্ট। ইউ উইল নট হ্যাভ টাইম ফর ইট। তুমি এটার জন্য সময় বের করতে পারবা না। সো এই জার্নিতে তোমাকে কনসিস্টেন্সির সাথে লেগে থাকতে হবে। তোমাকে একই সঙ্গে পরীক্ষায় পাসও করতে হবে, এবং একই সাথে তোমার লার্নিং প্রসেসটা চলমান রাখতে হবে। দুইটাই তোমার লাগবে। তোমার লার্নিং দরকার, তোমার পাসিংও দরকার। এইভাবে তোমাকে আগাইতে হবে স্যার। এইভাবে তুমি যদি আগাও, তোমার মেডিকেল সায়েন্সের জার্নিটা নিয়ে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস, যে কনস্ট্যান্টলি মেডিকেল সায়েন্স এখানে পরিবর্তিত হতে থাকে। সো যেটা হবে যে তোমাকে আপডেটেড থাকতে হবে। সো তুমি দেখো যে কন্টিনিউসলি তোমাকে একটা পড়ালেখার সাথে কানেকশন তোমাকে আসলে দিন শেষে লেগে থাকতে হবে, এবং এইভাবেই তোমার মেডিকেল সায়েন্সের জার্নিটা আসলে শুরু হবে এবং চলমান থাকবে। সো আমরা অনেক কথা বলে ফেলেছি, আমি একটু তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা একটু দেখবো। একজন বলছে ডেন্টাল নিয়ে কথা বলবেন। ডেন্টাল নিয়ে আমরা ডেডিকেটেড একটা সেশন আলাদা করে করব, বাট এতক্ষণ যা বলছি, ওভারঅল মেডিসিন বলো, MBBS বলো আর ডেন্টাল বলো, এতক্ষণ যা বলছি সবার জন্যই কথা সেম। এতক্ষণ যে আলাপ করছি, মেডিসিন বলো, MBBS বলো আর ডেন্টাল বলো, সবার জন্যই এই আজকের কথাটা মানে A to Z সেম। এক্সাম প্রেপ অ্যান্ড অ্যাকচুয়াল লার্নিং, আচ্ছা ব্যালেন্স, দুটোর মধ্যে ব্যালেন্স করবো কীভাবে? শোনো, ব্যালেন্স করা আসলে কঠিন কিছু না। প্রথম কথা মেন্টালিটি থাকতে হবে। তোমার মেন্টালিটিটা তুমি, ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো যে অস্ট্রেলিয়ান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট টিম? মানে আসল পার্থক্যের জায়গাটা হলো মেন্টালিটি, তারপরে বাকি কিছু। অস্ট্রেলিয়ান ওর মেন্টালিটি হচ্ছে উইনিং মেন্টালিটি, ও সেইটার জন্য এক্সট্রিম লেভেলের পরিশ্রম করে, এবং সেইটার জন্য সে এক্সট্রিম ডেডিকেশন দেয়। বাংলাদেশের উইনিং মেন্টালিটি নেই, বাংলাদেশের মেন্টালিটি হচ্ছে 10টা ম্যাচ খেলে 2টা ম্যাচ জিতলেই হবে। ওর ওই মেন্টালিটিটাই নাই। তুমি যদি বাংলাদেশি প্লেয়ারদের মানে ইন্টারভিউগুলো দেখো, তুমি নিজেই বুঝতে পারবা যে ওদের আসলেই ওই উইনিং মেন্টালিটিটা নাই। সো ও ওইরকম কোনোদিন খেলতে পারে না। সো ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। তুমি মেন্টালিটি কলেজে আমি শিখবো, আমি পরীক্ষায় পাস করবো, তুমি নিজেই সেইভাবে তোমার লাইফে ডিসিপ্লিন চলে আসো। মেডিকেলের ডিসিপ্লিন ভেরি ইম্পর্ট্যান্ট।
মেডিকেলে তুমি ডিসিপ্লিন মেনটেন না করে বেশি দিন সার্ভাইভ করতে পারবা না। তোমাদের অনেকের আসলে যে প্রবলেম হয় মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা আসলে সাফার করে কেন, কয়েকটা রিজন। একটা হচ্ছে পড়ালেখা থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। কীভাবে পড়ালেখা থেকে দূরে সরে যায়? পলিটিক্সে অতিরিক্ত ইনভলভমেন্ট। পলিটিক্স সম্বন্ধে তোমার আইডিয়া থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ইনভলভমেন্ট, তুমি পলিটিক্সে এত বেশি সময় দিয়ে ফেলছো যে পড়ালেখা করতেছো, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে অনেকের পাকনা গজায়। সো পাকনা গজায় জাস্ট ঘুরে টুরে বেড়ায়, টিউশন করে, ট্যুর দেয়, মজমাস্তি করে, পড়ালেখাটা মানে জাহান্নামে চলে গেছে। আমি বলতেছি না তোমার মেডিকেলে পড়লে তোমার কোনো লাইফে কোনো আনন্দ থাকবে না, ট্যুর থাকবে না, নো, থাকবে, সবই থাকবে, বাট ইউ নিড আ ব্যালেন্স। ওরা যেটা করে যে খুব বেশি আনন্দ করে, এই দিকে সব কিছু ছেড়ে দেয়। আবার অনেক আছে টিউশন লর্ড, সারাদিন টিউশন করে বেড়ায়, পড়ালেখার কোনো নাম নাই। তোমার টিউশন একটা দুইটা দরকার আছে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তার মানে এই না যে তোমাকে প্রত্যেক দিন 4টা করে টিউশন করতে হবে। ইউ ডু নট নিড দ্যাট। তোমার চলার জন্য যে টাকা দরকার তুমি সেটা ইনকাম করো, তুমি নিজে চলো, ইটস অল রাইট। কিন্তু তুমি এক্সেসিভভাবে টাকার পেছনে দৌড়াতে গিয়ে এমনভাবে দৌড়াচ্ছ যে তোমার পড়ালেখা জাহান্নামে চলে গেছে, তাহলে তো প্রবলেম। তোমাকে দুটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। তোমার মূল উদ্দেশ্য পড়ালেখা, তোমাকে বেঁচে থাকার জন্য, তোমাকে চলে থাকার জন্য তোমার টিউশন দরকার, একটা দুইটা টিউশন হলে তোমার চলে যায়, দেন গো ফর ইট। তো তুমি যদি টাকার লোভে পড়ে যাও, টাকার লোভে পড়ে টাকার পিছনেই দৌড়াচ্ছ, পড়ালেখার কোনো খোঁজ নাই, তাহলে তো তুমি হারায় যাবে, এটাই স্বাভাবিক। আমাকে একদিন রাত 1টার সময় আমার এক স্টুডেন্ট ফোন দিছে, মেসেজ দিয়ে বলে যে ভাইয়া কালকে পরীক্ষা, আমার তো কিছুই পড়া হয় নাই, আপনার ক্লাস করবো। আর আমি বললাম যে ভাই তুমি যখন ক্লাস করবা, ক্লাস করে শেষই তো করতে পারবা না, তুমি পরীক্ষাটা দিবা কী হবে? বলছে ভাইয়া যেমনে পারি যতটুকু পারি। তাহলে তুমি এতদিন পড়ো নাই কেন? ভাই সারাদিন ধরে টিউশন করি। সো ব্যাপারটা এরকম হয়ে যায়। তাহলে দেখো ওই ছেলেটা ডেফিনেটলি কিন্তু হি উইল স্ট্রাগল টু পাস। সো এখন দেখো এইভাবে তো আসলে লার্নিং প্রসেস চলে না, তোমাকে একটা ব্যালেন্সে থাকতে হবে। তোমার মূল উদ্দেশ্য হচ্ছে শেখা, লেখাপড়া করা, এর পাশাপাশি তোমাকে চলা দরকার, সেই জন্য তোমার যেইটুকু দরকার তুমি সেটুকু করো। তোমার তো ব্যাপারটা এটা না যে তুমি এখন স্টুডেন্ট অবস্থায় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, ইটস নট নেসেসারি ফর ইউ রাইট নাও। তোমার লাইফের উদ্দেশ্যটা তুমি আগে সেট করো। তুমি আসলে তুমি কি চাও? তুমি কি একজন ডক্টর হতে চাও, নাকি তুমি অন্য কিছু করতে চাও? তুমি যদি ডক্টর হইতে চাও, তোমার প্রায়োরিটিকে ঠিক করো যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সো প্রায়োরিটি ঠিক রেখে বাকি সব কিছু তুমি একটা ব্যালেন্সে রাখো। মেডিকেলে পড়ালেখাটা তোমার আসল উদ্দেশ্য থাকবে। তো তুমি তোমার প্রায়োরিটিকে যদি আসলে ঠিক রাখতে না পারো, দেন তুমি মিস্টেক করবা, দেন ফল আউটগুলো হয়। যত কেস দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা, পড়ালেখার ব্যাপারে উদাসীন হয়ে গেছে। উদাসীন হওয়ার তো কিছু না। আর আরেকটা জিনিস অনেকের ক্ষেত্রে হয়, মেডিকেলের পড়া বুঝতেছে না। না বোঝাটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার না। মেডিকেল সায়েন্সের পড়া আসলেই কঠিন পড়া, এবং এটা খুব ভালো আইকিউ না থাকলে অনেকেই প্রথম দিকে খুবই সাফার করবে, বা অনেকের পুরো জার্নি ধরেই সাফার করতে পারে। তো তুমি পড়া বোঝো না, ঠিক আছে, তাহলে তুমি এইট নাও। তুমি অনলাইনে 1000টা ফ্রি ক্লাস আছে, অনলাইনে বসে বসে খুঁজে খুঁজে ফ্রি ক্লাসগুলো দেখো। এখন অনলাইনে 1000টা প্ল্যাটফর্ম আছে, তুমি সেখান থেকে ক্লাস করো, পেইড ক্লাস করো, সমস্যা নাই তো। তুমি যেভাবে পারো তুমি শিখে নাও, তোমার তো হেল্পিং হ্যান্ডের অভাব নাই। এখন তুমি বলো যে ভাই আমি পড়াও বুঝি না, আবার তুমি ভিডিওসও দেখবা না, আমি তোমার জন্য কি করতে পারি সেখানে? আর এমনও না যে তোমার সব কিছু কেনাই করতে হবে। ইউটিউবে অসংখ্য ফ্রি রিসোর্স অ্যাভেলেবল, এমন না যে কোনো কিছুর কোনো রিসোর্স নাই। এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউটিউব। ইংরেজি ভাষা হোক, বাংলা ভাষা হোক, কিছু না কিছু তুমি পাবা। সো তুমি অনলাইন রিসোর্সেস দেখো, তোমার পেইড রিসোর্সেরও কোনো অভাব নাই। অলরেডি অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারা মেডিকেল স্টুডেন্টদের পেইড ক্লাস করায়, তুমি সেখানে যাও। সো তোমার শেখার সুযোগ যে নাই, ব্যাপারটা তো সেটা না। হ্যাঁ, তুমি পড়া বুঝো না, তুমি পড়া বোঝার জন্য এফোর্ট দাও, চেষ্টা করো, সিম্পল হিসাব। সো তুমি সমস্যা হলে সেই সমস্যার সমাধানটা খোঁজো। তুমি সমস্যার সমাধান না খুঁজে ডিপ্রেশনে চলে পড়ালেখা বাদ দিয়ে দিছো, পরীক্ষা দাও না, কলেজে আসো না, এভাবে হবে না। তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, পড়ালেখা কন্টিনিউ করতে হবে। যদি তুমি কোনো জায়গায় ট্রাবল ফেস করো, সাথে সাথে সেই ট্রাবলের সলিউশন বের করে ফেলো, যে কী কী সলিউশন অ্যাভেলেবল আছে। তোমাকে সেইভাবে লেগে থাকতে হবে। তুমি যেমন অ্যাডমিশনে তুমি রাত দিন এক করে তুমি এটার পেছনে ডেডিকেটেড ছিলা, তুমি ওই মোটিভেশনটাকে ধরে রাখো। দেখো মেডিকেলে তুমি চান্স পাইছো, এটা তোমার শেষ না, এটা তোমার জার্নির একটা শুরু। এতদিন তোমার জার্নি একরকম ছিল, এখন তোমার নতুন জার্নি শুরু হলো। এখন তোমার জার্নি হচ্ছে একজন ফিজিশিয়ান হওয়ার জার্নি, একজন ক্লিনিশিয়ান হওয়ার জার্নি, এবং এই জার্নি তুমি জাস্ট স্টার্ট করতেছো। তোমার নতুন জার্নি কেবলমাত্র শুরু হলো। তুমি এখন এমবিবিএস পাস করবা, ইন্টার্নি করবা, পোস্ট গ্র্যাজুয়েশন করবা, অ্যাটলিস্ট 10 বছরের একটা জার্নি তোমার। অ্যাটলিস্ট 10 বছর থেকে 14 বছরও হইতে পারে, মানুষ ম্যান টু ম্যান ভেদে। তো কথা হচ্ছে ইটস এ লং জার্নি, ইটস এ বিগ জার্নি। এই জার্নিটা একটা ম্যারাথনের মতো চিন্তা করো। সো তোমার আশেপাশে অনেক ডিস্ট্রাকশন থাকবে, আশেপাশে অনেক শাখা পোশাখা থাকবে, কিন্তু তুমি তোমার সোজা সরল যে পথ, সেই পথে তোমাকে ঠিক থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে তোমার মূল রাস্তা। তুমি এখান থেকে হাঁটা শুরু করছো, তোমার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তার
এন্ড পয়েন্ট এসে পৌঁছানো। এখন এইখানে মাঝখান থেকে ডানে বামে অনেকগুলো শাখা পোশাখা চলে গেছে। হ্যাঁ, এখানে মনে করো হয়তো বা টিউশনের প্রচুর টাকা আছে, এখানে মনে করো কোনো একটা ফেম আছে, এখানে মনে করো অন্য কিছু একটা আছে। হ্যাঁ, অন্য কিছু একটা আছে। সো তোমার এই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে। ডানে বামে তুমি যদি খুব বেশি সরে যাও, তোমার ডিরেকশন কিন্তু বদলে যাবে, তুমি আর এই এন্ড পয়েন্টে আর আসতে পারবা না। সো নিজেকে ফোকাসড থাকতে হবে, তুমি কি চাও তোমার লাইফে সেটাকে আগে ডিসাইড করো এবং সেই অনুযায়ী তোমাকে আগাইতে হবে। লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এখনকার সময় হচ্ছে হাইপার কম্পিটিশনের ওয়ার্ল্ড। তুমি মনে করো যে দেখো বাংলাদেশে এখন কোনো মানুষ যখন ডাক্তার দেখাতে চায়, সে সবার আগে খোঁজ নেয় যে কোন ডক্টরের রেপুটেশন ভালো। সে কিন্তু র্যান্ডমলি কোনো একটা মানুষের কাছ থেকে ডাক্তার দেখায় না। ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষের টাকা থাকলে সে পারলে ইন্ডিয়াতে, পারলে বিদেশে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে আসবে। তার যদি টাকা থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে কিন্তু বাংলাদেশে পড়ে থাকবে না। মানুষ চিকিৎসার ব্যাপারে কি করে, সে এমন একটা ডক্টরের কাছে সে যেতে চায় যে ডক্টরের ব্যাপারে তার মনের মধ্যে কনফিডেন্স আছে। তাহলে দেখো এখানে এভারেজ, বিলো এভারেজ এমন হয়ে তুমি সার্ভাইভ করার কোনো সম্ভাবনাই নেই। বাংলাদেশে এভারেজ বা বিলো এভারেজ ডাক্তার হয়ে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। তোমাকে যদি টিকে থাকতে হয়, তুমি যদি কিছু করে খেতে চাও, চলতে চাও, সম্মানের সাথে জীবন জীবিকা নির্বাহ করতে চাও, তোমাকে অবশ্যই কোয়ালিটিফুল ডক্টর হতে হবে। এখানে এভারেজ ডক্টর, বিলো এভারেজ ডক্টর হলে তোমার কাছে কেউ আসবেই না, ট্রাস্ট মি। তাহলে তোমাকে কনফিডেন্ট হতে হবে, কম্পিটেন্ট ক্লিনিশিয়ান হতে হবে। সো তোমাকে ভালো করে পড়ালেখার জার্নিটা তোমাকে আসলে মেনটেন করতে হবে এবং এই জায়গাটা ফাঁকিবাজির আসলে কোনো সুযোগ নেই। বিকজ ফাঁকিবাজি করলে তোমার নিজের লাইফ যে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে সেটা না, তুমি তোমার নিজের মিস্টেকে এমন অনেক রোগীর ক্ষতি করে ফেলবা যেটা তুমি অনেক সময় বুঝতেও পারবা না। দ্যাট ইজ ট্রু যে মেডিকেল সায়েন্সে ডক্টরদের ভুল হলে রোগী মারা যাইতে পারে, এটা তো সত্য কথা। এটা তো সত্য কথা, রোগী তো মারা যায়, ডাক্তারের ভুলে রোগী কি মারা যায় না? অবশ্যই মারা যায়। আমি আমার নিজের চোখের সামনে এরকম মাল্টিপল ডেথে দেখছি, একটা না। আমি তোমাদের একটা কাহিনী বলি। আমি হচ্ছে তখন ইন্টার্ন ছিলাম, অ্যাডমিশন ডিউটি করতেছিলাম রাতের বেলা, রাত অ্যারাউন্ড 12টার দিকে একটা পেশেন্ট আসলো, আনকনশিয়াস, কোনো কনশিয়াসনেস নেই। হ্যাঁ, পেশেন্ট আসলে হেপাটিক এনসেফালোপ্যাথির পেশেন্ট ছিল। সো পেশেন্টের ট্রিটমেন্ট করলাম, পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। সেকেন্ড ডেতে পেশেন্ট যথেষ্ট ইমপ্রুভ করছে। আই ওয়াজ ভেরি হোপফুল অ্যাবাউট দ্য পেশেন্ট। অ্যান্ড সত্যি কথা বলতে মানে খুব ইমোশন কাজ করে, ইন্টার্নশিপে প্রচণ্ড রকমের ইমোশন কাজ করে। সো এরকম একটা সময় এই পেশেন্ট, ঠিক আছে, অন দ্য ওয়ে অফ রিকভারি। তো আমাদের তো আর 24 ঘন্টা ডিউটি না, আমার একটা নির্দিষ্ট সময় ডিউটি থাকে, তারপরে আবার আমার ছুটি। সো ছুটির সময় কিন্তু আরেকটা ডক্টর থাকে। সো এখন যেটা কাহিনী সেটা হচ্ছে এরকম একটা সময় দুপুরবেলা আমি নাই, বিকালবেলা সামহাও পেশেন্ট একটু ছোটাছুটি করতেছিল, রাতের বেলা ঠিকমতো ঘুম হয় নাই। সে হচ্ছে বিকালবেলা যে অ্যাটেন্ডিং ডক্টর ছিল তার কাছে গেছে। অ্যাটেন্ডিং ডক্টর তাকে জাস্ট, ঠিক আছে, ঘুমের সমস্যাটা ঘুমের ওষুধ দিয়ে দিছে 7-5 না ভেবে। বাট ওই পেশেন্টের জন্য ঘুমের ওষুধটা অ্যাকচুয়ালি কন্ট্রা ইন্ডিকেটেড, মানে ইউ ক্যান নট গিভ দ্যাট মেডিকেশন টু দ্যাট পেশেন্ট, মানে এটা দেওয়া যাবে না। বাট ও আসলে এটা আগে পিছিয়ে এত চিন্তা করে না, ও জাস্ট দিয়ে দিছে। তো এরপর যেটা হচ্ছে পেশেন্টটা হঠাৎ করে এরপর খারাপ হয়ে যায় এবং একদিন পরে পেশেন্টটা মারা যায়। এবং আমি যখন পরে সে শুনছি, মানে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে কিভাবে এটা হয়েছে। এবং পরে অনেক চেষ্টা করছি, অ্যান্ড লাস্টে এমন হয়ে গেছে পেশেন্টের পার্টি ওরা হাল ছেড়ে দিচ্ছে। ওরা বুঝতেছে যে আমাকে সে বলছে যে আপনি সত্যি করে বললেন যে ইমপ্রুভ করার কোনো চান্স আছে কি না। এখন পেশেন্ট এত বেশি ডেটোরিয়েট করা শুরু করছে, একটা সময় এসে পেশেন্ট পার্টি পর্যন্ত হাল ছেড়ে দিছে যে দে আর জাস্ট ওয়েটিং, ওয়েটিং ফর হিম টু ডাই। মানে তারা ওয়েট করতেছে লোকটা কখন মারা যাবে। বিকজ মানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাট পেশেন্টের কন্ডিশন ডেটোরিয়েট করা শুরু করছিল। সত্যি কথা হচ্ছে আমি অসম্ভব রকমের, মানে এটা আমাকে কষ্ট দিছে, ইট ব্রোক মাই হার্ট। বাট দ্য থিং ইজ দ্যাট ইয়েস হি ডায়েড বিকজ অফ এ রং মেডিকেশন। এখন দেখো এই মিস্টেকগুলো একটা দুইটা হয় তা না, এটা অসংখ্য পরিমাণ এই মিস্টেকগুলো আসলেই হয়। এবং এই মিস্টেকগুলোর কারণে একটা পেশেন্ট মারা যেতে পারে, ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, ইমোশনাল লস হইতে পারে। এবং শুধুমাত্র একটা লোক সাফার করে তারা, পুরো ফ্যামিলি এটার জন্য সাফার করে। ওই লোকটার একটা মেয়ে ছিল, তার একটা ওয়াইফ ছিল, তুমি দেখো এতিম হয়ে গেল মেয়েটা, তার ওয়াইফ বিধবা হয়ে গেল। সো সত্যি কথা হচ্ছে দেখো তোমার মিস্টেকের কারণে একটা মানুষের এমন ক্ষতি হবে যেটা তুমি কখনো চিন্তাও করতে পারবে না, তুমি হিসাবও করতে পারবে। বিকজ আমার ফ্রেন্ড কখনো জানেও না আসলে ওই পেশেন্টের আলটিমেটলি কী হয়েছে। বিকজ জাস্ট মানে সে জানতো না, মানে মেবি সে কোনোদিন জানতেও পারবে না, কিন্তু তার জন্য কিন্তু একটা ফ্যামিলি জাস্ট এভাবে সাফার করছে। সো এখন ব্যাপার হচ্ছে যে দেখো তুমি যদি মিস্টেক করো, এইটার মানে ইয়েটা খুব ফ্যাটাল।
সো এই জন্য আসলে এই মেডিকেল সায়েন্স এত সফিস্টিকেটেড যে এইখানে আসলে তুমি ফাঁকিবাজি করবা এটা অ্যাকচুয়ালি পসিবল না। তুমি যদি ফাঁকিবাজি করো ভাই, তোমার তাহলে মেডিকেল সায়েন্সে আসারই দরকার নাই। তুমি মেডিকেল সায়েন্সে যদি আসো, তুমি এমনভাবে পড়ালেখা করো তোমার জন্য যেন কারো ক্ষতি না হয়, কারো উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। সো এটা হচ্ছে বেসিক হিসাব। সো মেডিকেল সায়েন্স এই জন্যই খুবই সিরিয়াস একটা বিষয়। এখানে আসলে হেলাফেলা তুমি করবা, এটার জন্য শুধু তোমার লাইফ এফেক্টেড হবে না, তুমি তো তোমার লাইফ এফেক্টেড কি, তুমি হয়তো বা ভালো ডাক্তার না হলে হয়তো বা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকবা, এটাই তো, এর বেশি তো কিছু না। কিন্তু আরেকটা মানুষের তো ক্ষতি হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে মোটা দাগে আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা অন্য কোনো টপিকে কথা বলবো। আমি আরও একটু কমেন্ট দেখি, কারো কোনো কমেন্ট থাকলে প্রশ্ন উত্তর দিব, আদারওয়াইজ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা প্রাইভেট মেডিকেল এগুলো নিয়ে আমরা পরের সেশনে কথা বলবো। মানে আমাদের টোটাল 6টা সেশনের প্ল্যান, তো আমরা এগুলো নিয়ে পরে অবশ্যই আলোচনা করবো। মাইগ্রেশন, প্রাইভেট মেডিকেল বা কোন মেডিকেল কি, এভরিথিং উইল ডিসকাস। জাস্ট এক ক্লাসে তো মানে এক ভিডিওতে সব কিছু আলোচনা হবে না, অনেক কিছু আলোচনা হবে। টোটাল 6টা সেশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। ফ্রি সময় কীভাবে প্রোডাক্টিভ করতে পারি, উইল টক অ্যাবাউট ইট, নো প্রবলেম। আপাতত আজকের এই ভিডিওটা দেখো। ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সেম বই। তবে ডেন্টালে হচ্ছে তোমার হেড নেকটাকে খুব বেশি প্রিফার করা হয়। ডেন্টাল অ্যানাটমি এগুলো নিয়ে আরও বেশি ওদের পড়তে হয়, যেটা আমাদের পড়া লাগে না। সো একটু আলাদা আছে, বাট 95% সেম। নোট করার ব্যাপার এইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নয়। আজকের আলোচনা এটা না, আমরা প্রাইভেট মেডিকেল, নোট, লেখাপড়া এগুলো নিয়ে আমরা আরও সেশনে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে মোটা দাগে আমাদের আজকের আলোচনা এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।